আসসালামু আলাইকুম। পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানে আবার যোগ দিয়েছি। রাজনীতি বাংলাদেশের যেভাবে যাচ্ছে আর কি, ছাত্ররা নতুন রাজনৈতিক দল করবে, তারপরে এর মধ্যে একটা ঐক্যমতের কমিশন করেছে তার প্রধান ডক্টর ইউনূস। আমি অবশ্যই সেখানে বলেছিলাম যে এখানে নতুন কোনো মুখ আশা করেছিলাম, যে যেহেতু বিভিন্ন কমিশনের নেতাদের নিয়েই, সংস্কার কমিশনের নেতৃবৃন্দের সাথেই ডক্টর ইউনূসকে প্রধান করে একটা ঐক্যমতের কমিশন হয়েছে। এটা আসলে আমার কাছে মনে হয়েছে হাস্যকর, কারণ তারা তো অন্তর্বর্তীকালীন সরকার আছেই। যদি ঐক্যমতের, জাতীয় ঐক্যমতের কথা বলা হয় থাকে, তাই না? জাতীয় ঐক্যমতের মধ্যে জাতীয় নেতৃবৃন্দের মানে অংশগ্রহণ থাকা দরকার ছিল। তো যাই হোক, আজকে এই আদার ব্যাপারে জাহাজের খবর নেব না, তো আমরা আসলে আদাই বিক্রি করি। আমরা জাহাজ বিক্রি করার এখনো সময় হয়নি। আমরা এই আদাগুলো বিক্রি করি বলি, জাহাজগুলো আদা ভরে এবং সেই ব্যবসা করে জাহাজ। আজকে আমার আলোচনার মুখোমুখি হয়েছেন বুদ্ধির ঠেকি, বুদ্ধির জাহাজ মুসলিম সমাজের চেয়ারম্যান মাসুদ হোসেন। অনেকদিন পরে উনি আবার ব্যস্ততার মধ্যে আমাদের এই পলিটিক্স ক্লাবের আলোচনায় এসে হাজির। আপনার কাছেই আমার প্রশ্নটা হচ্ছে যে মানে এই যে একটা কথা আছে না, যে দাড়িপাল্লায় কখনো ব্যাঙ মাপা যায় না। মানে আপনি যতগুলো ব্যাঙ উঠাবেন, দাড়িপাল্লা ধরবেন, এক পাশে পাথর, ও ব্যাঙগুলো নেমে চলে যাবে। তো বাংলাদেশের রাজনীতিবিদদেরকে এক এক জায়গায় আনা সম্ভব হয় না, এটার কারণ কি? না, বিষয় হলো, সর্বপ্রথম আমি আপনাকে অভিনন্দন জানাই যে আপনি আমাকে আপনার এই পলিটিক্স ক্লাবে আমন্ত্রণ জানিয়েছেন। আচ্ছা, সেই সাথে উপস্থিত দর্শক শ্রোতা যারা আজকে এই পলিটিক্স ক্লাবের আলোচনা দেখছেন, এখানে মানে আমার শ্রদ্ধাবান মুসা ভাই আছেন, আপনি আছেন, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্রিন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মুসা ভাই আর কি, হ্যাঁ, সম্প্রতি উনি গ্রিন পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়েছেন। হ্যাঁ, তো দার্শনিক, উনি কিন্তু দার্শনিক। তার নাম পুরোটাই বলবেন, ঠিক আছে? আবু মহি মুসা, দার্শনিক আবু মহি জি, মুসা। আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত আনন্দিত যে রাজু ভাই আপনার পার্টিতে দার্শনিক আবু মহিম মুসা ভাই জয়েন করেছেন। তা আশা রাখি আর আপনার এটা কিন্তু আপনাকে একটু সংশোধন করে দিই, এটা আমার পার্টি না, এটা হচ্ছে যে মানে আমাদের পার্টি। ও আচ্ছা, আপনাদের পার্টি, ঠিক আছে। যাই হোক, যাই বলি, হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক, আশা রাখি গ্রিন পার্টি দার্শনিক আবু মহিম মুসা ভাইয়ের সান্নিধ্যে অনেক দূর অগ্রসর হবে। আচ্ছা, আচ্ছা। তো এখন আপনি যে প্রশ্নটি করেছেন সেটার উত্তরটি আমি দিচ্ছি। রাজনৈতিক দলগুলোকে এক করা যায় না, এ তো আপনার প্রশ্ন। আসলে ফিলোসফিক্যাল বিভিন্ন বিষয় থাকে, আর সেই সাথে এখানে আরও কিছু সম্পর্কিত অনেক বিষয় আছে। যেমন এক একটা রাজনৈতিক দল তো এক একটা আদর্শ নিয়ে গঠিত। না, না, সেটা জাতীয় ইস্যুর এখন কথা বলছে, জাতীয় হ্যাঁ, ইস্যুতে এক আমি হয়। আমি বলতেছি, এখন এই যে এক একটা রাজনৈতিক দল এক এক আদর্শ নিয়ে গঠিত হয়, তো এখানে আবার কিছু রাজনৈতিক দল আছে যেগুলোর কোনো আদর্শ নাই, আগাও নাই, মাথাও নাই, মন খুলছি, মন চাইছে যে বড় নেতা হওয়ার শখ, আমি একটা পার্টি ঘোষণা করলাম, একটা কার্ড বানাইলাম, 500 টাকা বা 300 টাকা খরচ করে আমি বিভিন্ন মঞ্চে যাচ্ছি, বক্তব্য দিচ্ছি, তো বিভিন্ন মিডিয়া আমার নাম আসতেছে, আমি তো বড় নেতা হয়ে গেছি। এরকম আর পার্টিও আছে নাকি? এরকম অনেক পার্টি আমরা তো কার্ডই ছাপাইনি, সিলমারি। গত আপনার এই 15 বছরে আমার জানা মতে এরকম অসংখ্য পার্টি জন্ম নিছে। আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা, একটা কথা আপনাকে এখানে বলে রাখি। কিছুদিন আগে আমাদের অফিসে, গ্রিন পার্টির অফিস 2/2 পুরোনো পল্টন আজিজ অটোসের দোতলায়, এখানে কিন্তু এসবির লোক আসছিল, দুজন আসছিল আমাদের কাছে, কিছু মানে পার্টির সন্ধান করতে আসছিল, যে তাদের কাগজে অনেক পার্টি আছে, যে পার্টিগুলোর অফিস খুঁজে পাচ্ছে না। একজন বললো যে ভাই একটা ওইখানে যান, পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক রাজু আহমেদ খান গ্রিন পার্টির অফিসে যান, ওখানে আপনি অনেকের ঠিকানা খুঁজে পাবেন, কারোর তথ্য থাকতে পারে।
দেখলাম যে ওনারা হতাশ যে অনেকেরই পার্টি আছে, নাম আছে, কিন্তু কোনো অফিস টফিস নাই, ই নাই। যদিও আমাদের দীর্ঘদিন অফিস ছিল না, যে আপনি বলছিলেন। জি, তো আসলে এরকম আছে, নাম সর্বস্ব অনেক পার্টি আছে, এরকম হয়। আর আদর্শিক অনেকগুলো পার্টি আছে, ডেডিকেটেড পার্টি যারা জাতির জন্য কাজ করে। মানে নাম সর্বস্ব বলতে কি তাদের অফিস নাই এরকম বলতে চাচ্ছেন? না, নাম সর্বস্ব বলতে আসলে নেতৃত্ব দেওয়ার মতন কোয়ালিটির মানে কথা আপনাদেরও তো বলতেছি। অফিস নেই? না, আমাদেরও তো অফিস নেই, মুসলিম মুসলিম সমাজের সমাজের তো অফিস নাই, এটা ঠিক তাহলে আছে। আপনার কি সর্বস্ব? না, আমরা তো মুসলিম সমাজের অফিস নাই বলতে আমাদের তো অফিসের একটা ঠিকানা আছে, সেটা হলো আপনার হলো সেটা হলো আপনার লাইভ চলছে, এই যে লাইভ চলে, লাইভ চলে, তো আপনার কথা বিশ্ববাসী শুনে ফেলবে। আপনি পরে আসেন। সুইপার, আমাদের এখানে সুইপার ক্লিনার কোনো বাধা নেই, সবাই আমাদের আপন। এখন লাইভ চলে তো এখন কথা বলা যাবে না। জি বলেন। তো আমাদের অফিস নাই বলতে সঠিক না, আমাদের বিজ্ঞান কলেজের লিফটের 6 একটা অফিস আমরা দীর্ঘদিন ধরেই আমরা আছে, হয়তো আমরা ওইখানে কার্যক্রমটা খুব কম যাই আর কম যাতায়াত হয়। ঠিকানা আছে কিন্তু কার্যক্রম নাই, যাই খুব কম, মানে আমরা পল্টন কেন্দ্রিক বিশেষ থাকা হয়তো অফিস আপনি মাঝে মাঝে আছে, আছে, এখনো আছে, আমরা আসলে এখানে যাওয়াটা কম হয়। অন্যান্য লোক অফিসে তালা না থাকে, তালা মারা থাকে না, খোলাও থাকে, আছে অন্যান্য লোকজন অন্যান্য কাজ কারো করে। ভাড়া দিচ্ছেন যে? না, ভাড়াও না, ঠিক ওইভাবেই আছে আর কি। তো আমরা যাই হোক ওখানে খুব কম যাতায়াত হয়, এটা হলো মূল বিষয়। এটা ঠিক না আমাদের জন্য। তো এটা আমরা আপনি অডিয়েন্সে আপনি অনলাইনে বলেন না যে আপনি জান না, কিন্তু অফিস আছে। আর আরেকটা বিষয় হলো আমরা এখন পল্টন কেন্দ্রিক একটি অফিস অলরেডি আমরা খুঁজতেছি। আমরা হয়তো বা আগামী মাস বা তার পরবর্তী মাসেই আমরা অফিসটা নিয়ে নিব, এটা হলো বিষয়। আর এখন আপনি যেটা বলতেছিলেন যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা একটু আলোচনা করি। তো আসলে এখন এই যে ঐক্যের রাজনীতির যে ঐক্যের জায়গাটা, ঐক্যের জায়গাটায় আমরা কেন আসতে পারতেছি না, এখানে হলো একটা বড় বিষয়। এখন এই ঐক্যের জায়গাটায় যে আমরা বিভিন্ন ইস্যু ভিত্তিক একটা জায়গায় আসা যায়, জাতীয় ইস্যুতে। এখন জাতীয় ইস্যুতে যে এক জায়গায় আসবো, এখন যারা উদ্যোক্তা আছে তাদের ভিতরে অনেক আসলে এখানে সমস্যা থাকে। যেমন উদ্যোক্তা বলতে যারা আপনার রাজনৈতিক দলগুলোকে এক কাতারে আনার একটা উদ্যোগ গ্রহণ করে। না, উদ্যোগ তো আপনি মনে করেন গ্রহণ করলেন, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সবাই সমর্থন দেবেন। আপনি তো জাতীয় ইস্যু, দেশের স্বার্থে যে কমন ইস্যু ব্যবহার করেন। কমন ইস্যু বলতে অন্তত পক্ষে এমন একটা ইস্যু যেটা জাতীয়, যেখানে কারো কোনো মতভেদ থাকার কথা না, সেই সব ইস্যুতেও সবাই আসে না। এর কারণ কি? না, সেখানে অনেক ইস্যুতে ইস্যু ভিত্তিক অনেকে আসতেও পারে, নাও আসতে পারে। আমি একটা উদাহরণ দিই আপনাকে। আমাদের গ্রিন পার্টির মহাসচিব ডাক্তার মশিউর রহমান মারা গেলেন। আমরা তো সবাইকে ইনভাইট করেছিলাম আলোচনায়। সেখানে প্রচুর অনেক লোকজন আসছিল যারা আমরা আপনার কাতারে, মানে আমরা আপনারা এরকম। কিন্তু আমাদের রাজনীতির যে ক্লাসিফিকেশন তৈরি হয়ে গেছে, এ ক্লাস, বি ক্লাস, সিনেমা হলে যেরকম এ বি সি শোভন থাকে না, বা ট্রেনে যেরকম ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থাকে, রাজনীতিবিদদের মধ্যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস মনোভাব এসে গেছে। কীরকম? দেখেন যে উপরের কাতারের যারা নেতা, তারা মনে করে ওরা বড় শ্রেণীর, তারা কেউ সময় করেই আসেন নাই। তার মানে এটা হয়তো নূর হক নূর ডাক দিলে আসতেন। এই যে একটা বিভেদ, একটা রাজনৈতিক দলের মহাসচিব মারা গেছেন, তার আলোচনায় আমার আসার সময় নাই, তা আপনি দেশের জন্য কি ছিড়বেন? এটা আপনি বলেন। না, এখানে একটা বিষয় হলো যে অনেকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ থাকতে পারে, সে যদি সেটা ভিন্ন কথা। অনেকেই আসে নাই, শুধুমাত্র মিড লেভেলের অনেকে আবার যারা, এবং আপনি যে বললেন যে নাম সর্বস্ব দল বা মাঝামাঝি যারা আসছে আর কি, যারা সিনিয়র নেতা, ওরা বিষয়টাকে আসলে গুরুত্ব দেয় না। গুরুত্ব বলা চলে নাকি অবজ্ঞাও হতে পারে, গুরুত্ব দেয় না, এরকম কিছু হতে পারে। এখন এটা হতে পারে যার যার বিষয়। আমি তো রাজনীতি নিয়ে কথা বলছি না, যার যার বিষয় নিয়ে না। কালকে আপনার মহাসচিব বিক্রম কিছু হলে তাহলে আমরা সবাই যাব না? তাহলে আপনাদের অবশ্যই যাওয়া। আমার হলো একটা কথা হলো এটাই যে আমরা সবাই একজনের একটা ইয়েতে আরেকজনে যাব, এটা পরস্পর একটা সম্পর্ক সৃষ্টি, একটা ভালো স্পষ্টবাদী আমি জানি, এই জন্য আপনাকে নিয়ে বসলাম। কালকেই সম্ভবত, এটা কালকেই বা তার আগে এই যে লিজেন্ড রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না, উনি ঘোষণা দিয়ে দেখলাম যে সর্বদলীয় একটা আলোচনার ডাক দিয়েছেন। নিশ্চয়ই শিরোনামটা এই ধরনের হবে। সেখানে অনেক দলকেই উনি বলেন নাই। আবার আমাদের মহাসচিব মারা গেলে আসেন নাই, সেটা বাদ দিলাম, হয়তো তার সময় পান নাই বা সেরকম।
হ্যাঁ, সব আবার ভবিষ্যতে হয়তো আসবেন, অনেকেই আসার ইচ্ছাও প্রকাশ করেছিলেন, অনেকে হয়তো আসতে পারে নাই, আমি সেটা দপ্তরের মধ্যে নিলাম না। তো ওনারা যে সর্বদলীয় আন্দোলন মানে আলোচনার ডাক দিলেন, সেখানে সব সব দলকে ওনারা বলেন নাই আর কি। তাহলে আপনাদের আমাদেরকে উনি কাউন্ট করেন না নাকি? এখন উনি সর্বদলীয় আলোচনার ডাক কি কারণে দিলেন, কেন দিলেন, এটা উনি ব্যক্তিগতভাবে বলতে পারবেন। কারণ এই আবার আপনি অবস্থা। ব্যক্তিগত পরে নিচ্ছেন আর কেন? এই যে দ্বিতীয়ত, একটা সর্বদলীয়, এই যে একটা জাতীয় জাতীয় কি বলে ঐক্যমতের কমিশন করলো সরকার, করছে না? কিন্তু উনি জাতীয় ঐক্যমতের কমিশন করার দরকার কি? এই 6 মাস মেয়াদি, এটা 6 মাস মেয়াদি আর কি, 6 মাস কার্যকর, এবং এটা 15 তারিখ থেকে, আগামী এই সামনের 15 তারিখ থেকে, শনিবার থেকে কার্যকর হবে। তাহলে এই জাতীয় ঐক্যমতের আপনি যে একটা করলেন, কমিশন করলেন, এখানে তো সেই আপনার আলী রিয়াজ, সেই বদুল আলম মজুমদার, সেই আপনার কমিশন, বিভিন্ন কমিশনের প্রধান, আপনাকে প্রধান করে আপনি করলেন। তাহলে এটাকে জাতীয় শব্দটা লাগাইলেন কেন? জাতীয় নেতাদের মুখ কই? আমাদের কথা বাদ দেন, আরো অনেক অনেক জাতীয় নেতা আছে না, তাদের কারণে করে রাখতে হবে। আপনি কি বলবেন সেটা খোলসা করে বলেন। আচ্ছা, আমি আপনার দুটো বিষয়ে আলোচনা করতেছি, প্রথম একটা একটা করে শেষ করি। এখন মাহমুদুর রহমান মান্না সাহেব উনি কোন ইস্যুতে সর্বদলীয় মিটিং ডাকছে এটা উনি বলতে পারবে, কারণ আপনি উনি তো। পত্রিকা দেখেন নাই? আমি এই বিষয়ে বলতে পারবো না, তবে আমি একটা বর্তমান প্রেক্ষাপট না, আমি একটা বিষয় আমি যেটা বলতে পারি, সেটা হলো সর্বদলীয় মিটিং মাহমুদুর রহমান মান্না রাখতে পারে না লজিক্যালি। কেন পারে না? এই যে আপনি আর একটা আমি প্যাচ আমি লাগাই দিলেন। আমি আমি বলি বিষয়টা। সর্বদলীয় মিটিং ডাকতে পারে জাতীয় ক্রাইসিস মুহূর্তে সরকার। এটা হলো মাহমুদুর রহমান তো মানে শিরোনাম মাহমুদুর সর্বদলীয় সিলেক্টর আমি দেখিনি, বলেন। আমি একটু শেষ করি। সর্বদলীয় মিটিং তখনই ডাকতে পারে সরকার যখন জাতীয় কোনো ক্রাইসিস সৃষ্টি হয়। তো এখন মাহমুদুর রহমান মান্না সাহেব সর্বদলীয় মিটিং ডাকছে, উনি কি প্রয়োজনে উনি মিটিং ডাকছে বা অন্যরাও কেন যাবে, এটা আমার বোধগম্য হয় না। বা আমরাও বা কেন যাবো, বা আমাদেরকেও ডাকা হয়নি কেন, একমাত্র উনি বলতে পারবে। তো আরেকটা বিষয় হলো, আপনি যেটা সরকারের যে কমিশন গঠনের কথা বলছেন, যে তারা জাতীয় ঐক্যমতের একটা কমিশন গঠন করছে। এখন দেখেন, জাতীয় ঐক্যমতের কমিশন গঠন করছে যারা সংস্কার কমিটির যারা দায়িত্বে ছিল তাদেরকে নিয়ে। এটাই তো আপনার প্রশ্ন। এখন দেখেন, ইউনূস সাহেবের আগে আমি কিছুদিন আগে শুনতে পারছি যে একটা জাতীয় ঐক্যমতের সরকার গঠনের প্রক্রিয়া চলতেছে। এখন এই যদি একটা বিষয় হয়, তাহলে এটা তো এইভাবে ডাকাটা ওনার কতটুকু যুক্তিসঙ্গত হয়েছে এটা উনি ভালো বলতে পারবেন। আমি যেটা জানি, উনি এখানে সংকট থেকে মুক্তি পেতে রাজনৈতিক ঐক্যমতের বিকল্প নেই, এটা হলো শিরোনাম ছিল। রাজনৈতিক ঐক্যমতের মধ্যে সব রাজনৈতিক দল তো থাকতে হবে, তাই না? পরবর্তীতে উনি যখন ভিডিও দিয়েছেন 15 ঘন্টা আগের ভিডিও, এখানে সর্বশেষ মান্না বলেছেন, ওনার আইডি থেকে আসছে, মাহমুদুর রহমান মান্নার আমন্ত্রণে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে শুরু হয়েছে সংকট থেকে মুক্তি পেতে রাজনৈতিক ঐক্যমতের বিকল্প নেই শীর্ষক আলোচনা। তো এখানে কিন্তু ওনার এই শিরোনামের মধ্যেই আছে যে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজ। এখানে সর্বদল বলে নাই, যদিও আমি এটা ক্ষমা প্রকাশ করছি, দুঃখ প্রকাশ করছি, সর্বদল উনি বলে নাই, কিন্তু ওনার এখানে লেখা আছে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন বলতে ভ্যারাইটিস। সেখানে কাকে কাকে রাখা হয়েছে, কাকে রাখা হয় না, সে প্রশ্ন তো আসতেই পারে আমাদের পক্ষ থেকে। যেহেতু সংকট থেকে মুক্তি পেতে রাজনৈতিক ঐক্যমতের বিকল্প নাই শিরোনাম, সেহেতু রাজনৈতিক ঐক্যমত বলতেই সকল রাজনৈতিক দলই হওয়া উচিত। জি, আপনি বলেন। যে সংকট থেকে উত্তরণের জন্য, এখন সংকট থেকে উত্তরণের জন্য যদি, তো এই মিটিং তো ডাকবে সরকার, আমি বারবারই বলছি। এখন এটা তো মাহমুদুর মান্না ডাকার বিষয় না, না যে কোনো দল হলে এটা দুটো পার্ট আছে, আপনি বুঝতে হবে একটা বিষয়। একটা হলো রাজনৈতিক সংকটটা কি সংকট, এই সংকটটা ফাইন্ড আউট করে তো আপনাকে এই বিষয়টা এরকম একটা মিটিং ডাকতে পারে। এখন যেহেতু ডাকছে, যাক, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, ডাকতে পারে, ওনার রাজনৈতিক দলের ওনার চিন্তা চেতনা থেকে উনি ডাকছে। তো আমি যেটা আপনি বলছিলেন যে রাষ্ট্রীয় ভাবে যেটা একটা কমিশন গঠন করা হয়েছে, সেই বিষয়ে আমি তুলে ধরতেছি। এখন রাষ্ট্রের যে বিষয়, যেমন আপনার রাষ্ট্রীয় সংকট, এই যে রাষ্ট্রের যে সংকট, যে সাবজেক্টটা মান্না সাহেব আপনার করছে, অনুধাবন করছে, এই একই সাবজেক্টের উপরে চিফ অ্যাডভাইজার মিটিং করতে পারে, সংলাপ করতে পারে, জাতীয় সংলাপ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে। তাহলে এটা গ্রহণযোগ্য হতো। যদি চিফ অ্যাডভাইজার হয়তো বা 2 মাস, 1 মাস বা 15 দিন বা ধারাবাহিক
এটা সংলাপ করতো বা 5 দিন 7 দিন ব্যাপী, যে বিভিন্ন ছোট বড় সকল রাজনৈতিক দলগুলোর সাথে তিনি সংলাপ করবেন যে রাষ্ট্র বর্তমানে এই সংকটগুলো আছে, এই সংকট থেকে কিভাবে উত্তরণ করা যায়। তাহলে এটা একটা কার্যকর পদক্ষেপ হতো। এখন মাহমুদুর রহমান মান্না সাহেব উনি একটা রাজনৈতিক দল ক্যারি করে, তার চেয়ে তো বেশি কিছু না, উনি তো সরকারের কোনো পার্ট না। কিন্তু উনি ঐক্যমতের ডাক্তার দিতে পারেন, কিন্তু উনি লিখেছেন রাজনৈতিক ঐক্যমত, মানে সংকট থেকে মুক্তি পেতে রাজনৈতিক ঐক্যমত। এই ঐক্যমতের কোনো বিকল্প নেই, এটা হচ্ছে আলোচনার ব্যানারে লেখা। তো সেখানে রাজনৈতিক দলগুলোকে উনি সবাইকে ডাকবেন না? মানে উনি যদি কারোর নামও মনে না থাকে, অনেক দল তো, কেউ কেউ বলে ব্যাঙের ছাতার মতো দল হয়েছে, কেউ বলে অনেক দল, কারে কি ডাকবো? উনি তো কমন ভাষায় ডাকতে পারতেন যে আপনারা সবাই আসেন যারা যারা রাজনীতি করেন, আমি আপনাকে উনি ওপেন ফেসবুকে উন্মুক্ত দাওয়াত দিত, তাহলে সবাই বলতো আমিও করি, আমিও গেলাম, বড় সড়ো একটা জায়গায় করতে পারতেন। কিন্তু সেখানে উনি রাজনৈতিক দল সুশীল সমাজের নাম উল্লেখ করেছেন ঠিকই, কিন্তু সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বলে উনি চালিয়ে দিয়েছেন। কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখলাম অনেক রাজনৈতিক দলই যারা যাননি, তাদেরকে মানে ডাকা হয়নি। এখন এটা উনি হয়তো একটা ব্যানার ব্যবহার করে উনি ওনার মতন করছে, এই বিষয়ে আমার আর কোনো বক্তব্য নাই। আপনি বক্তব্য থাকবে কেন? আপনাদের পিঠ বাঁচাতে হবে নাকি? না, পিঠ বাঁচানো কিছু না। আমি এই ইস্যুতে উনি সকল আমি এটার পক্ষেই না। আমি তো বলছিলাম রাষ্ট্র রাখতে পারে, উনি বারবারই বলতেছে যে রাষ্ট্র কথা বললেন, রাষ্ট্র রাখতে পারে। রাষ্ট্রই তো একটা কমিশন করছে, সেই ঐক্য জাতীয় ঐক্যের কমিশন, সেখানে তো আপনি আর একটু পিছিয়ে বসেন, আপনার মুখ দেখা যাচ্ছে না। তো সেখানে তো রাষ্ট্রই তো সেখানে আপনার তাদের নিজেদের নিয়েই দল গঠন করছে। রাষ্ট্র দল গঠন করার তো প্রয়োজন নাই এখানে। আমি দল বলতে একটা কমিশন গঠন করার প্রয়োজন নাই। উনি তো চিফ অ্যাডভাইজার ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে, ছোট বড় রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করতে পারে যে রাষ্ট্র এই সংকটে আছে, এই সংকট থেকে উত্তরণের উপায় কি। এই বিষয়ে উনি বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নিতে পারে, পরামর্শ নিতে পারে, করে সামারি নিয়ে তারপরে একটা সিদ্ধান্ত উপনীত করে এই সংকট থেকে আমরা এইভাবে উত্তরণ হতে চাই। কারণ এখানে তো সংকট অনেকগুলো। 1 নম্বর সংকট হলো আপনার সাংবিধানিক সংকট। এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তো আপনি একদিকে বলতেছেন যে আমি এই সংবিধান বহাল রাখছি, তো সংবিধান বহাল রাখলে তো অন্তর্বর্তীকালীন সরকার তো সংবিধানে আপনার ছিল না বা নাই, তাহলে এটাও তো একটা রাজনৈতিক বিশাল সংকট রাষ্ট্রের জন্য। তারপরে উপর্যুপরি অন্যান্য যে সমস্যাগুলো আছে এগুলো তো সমাধানের জন্য জাতীয় সংলাপের প্রয়োজন। তো এটা তো সরাসরি চিফ অ্যাডভাইজার নিজে করতে পারেন, তো কমিশন গঠন করার কোনো প্রয়োজন মনে করি না আমি। তার লাভ কি হলো? অন্তর্বর্তীকালীন সরকার তো আসেনি ওনারা, তারপর আবার জাতীয় ঐক্যমতের কমিশন তৈরি করে 6 মাস মেয়াদি। আমরা এটা নিশ্চিত হতে পারি যে 6 মাসের মধ্যে, মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, মানে এই 12 মাসের মধ্যে, মানে এই বছরের ডিসেম্বরে নির্বাচন হবে মোটামুটি আন্দাজ করা যায়, যেহেতু এই কমিশন 6 মাস কাজ করবে। কিন্তু এই কমিশনে যে নতুন কিছু মুখ থাকা দরকার ছিল, নতুন পুরাতন মুখের তো এখানে আমি মনে করি না। এখানে নতুন বলতে আমি একেবারে ব্র্যান্ড নিউ বলতেছিলাম, আপনি আমার কথা বুঝেন নাই। আমি বলছি আরো সরকারের বাইরে আরো অন্যান্য আরো কিছু পরিধি বানাতে পারছি না, পরিধি কমিশন দরকার। এই কমিশন তো প্রয়োজন নাই। আমি তো বারবারই বলতেছি এই কমিশন কেন গঠন করা? তাহলে কি এই কমিশনের আগে জাতীয় শব্দ লাগাই থেকে একটু আই ওয়াশ করা হলো? হ্যাঁ, এখানে তো আপনি যেটা অনুধাবন করতেছেন যে রাষ্ট্র এখন কোন পর্যায়ে আছে, রাষ্ট্রকে একটা জায়গায় নিয়ে আসতে হবে। যেমন আপনার এই যে 5ই আগস্টের বিপ্লবোত্তর এখন যে আমাদের এই যে বিভিন্ন দাবি দাওয়াগুলো আছে, যে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার, তারপরে হলো অন্যান্য যে সংস্কারগুলো, ভারতীয় আধিপত্য মুক্ত করতে যে যে করণীয় বিষয়গুলো, তারপরে হলো আমাদের যে অর্থনৈতিক সমস্যা, আমাদের আইন শৃঙ্খলার সমস্যা, তো আমাদের বিচার বিভাগের সমস্যা, এই নানান সমস্যাগুলো নিয়েই তো সংস্কারের জন্যই তো এই সরকার। তো আপনি এখন যদি আপনি সংস্কার করে রাষ্ট্রকে একটা অর্থবহ জায়গায় পৌঁছাইতে হয়, তখন সেই ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে না আমি এভাবে পারতেছি না, এইভাবে আমার পক্ষে সরকারকে বলতেছি, সরকার যদি মনে করে যে না আমি এইভাবে আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আমি এখন বিএনপি থেকে একটা চাপ যে দ্রুত নির্বাচন দাও, তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে, ক্ষমতা যাবে তারা লুটপাট করার জন্য ভীতিগ্রস্ত হয়ে পড়ছে। তো এখন কে লুটপাট করবে? বিএনপি অতীত তাদের রেকর্ড আছে। আর এইগুলো কি বলেন আপনি? এখন বিএনপি তো লুটপাট করবে কেন? বিএনপি তো মানে কমিটেড, তারা চাচ্ছে যে নতুন একটা সরকার আসবে, সে জাতীয় সরকারের রূপরেখাও দিবে, সেখানে একটা সুশাসন বজায় থাকবে এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি। আপনি আগে থেকে বলেন লুটপাট করা যাবে। আপনি কি মনে করেন যে জামাত আসবে? 91 থেকে 96 পর্যন্ত তো বিএনপি ক্ষমতায় ছিল,
তো কথায় ছিল তার এই ধরনের এই ভালো ভালো বলি, তার মানে- তারপরে হইলো 2001 থেকে 2005 পর্যন্ত বিএনপি ক্ষমতা ছিল, তার মানে তো তারা কি করছে? তার মানে আপনারা মানে বিশেষ করে মুসলিম সমাজ আগে যেমন যুগপৎ আন্দোলন করেছেন বিএনপির সাথে, সেই যখন আওয়ামী লীগ মাঠে ছিল তখন আওয়ামী লীগ নাই, এখন জামাতে ইসলাম ফ্রন্ট লাইনে আছে, এখন জামাতে ইসলামকে প্রকাশ্যে সরকারে আনার জন্য আপনাকে বিএনপির বিরুদ্ধে বলা শুরু করেছেন। না, জামাত প্রকাশ্যে আসুক আমি বা অপ্রকাশ্যে আসুক এই বিষয় তো আমার এখন হেডেক না, BNP জামাত তো জামাতের ব্যাপার। এখন বিএনপির বিরুদ্ধে কেন বলা শুরু? না, আমি বিএনপি বিরুদ্ধে বলতেছি, বিএনপি তো সংস্কার না আছে, বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছে, তো আওয়ামী লীগ হলো জুলাই আগস্টের হত্যার হলো মূল না না, একটা সন্ত্রাসী সংগঠন। বিএনপি তো সংস্কার বন্ধ করতে বলে নাই। তারপরে হলো বিএনপি আওয়ামী লীগ তো এই জুলাই আগস্ট কিভাবে ম্যাচাকার করছে, ছাত্রজনকে হত্যা করেছে, এটা তো সারা পৃথিবী দেখছে। আপনার সঙ্গে তারপর আয়নাগর করেছে, তো আওয়ামী লীগের বিচার প্রয়োজন আছে না? আপনার সঙ্গে আমি একমত, তো কিন্তু তারপরে বিএনপি তো হলো সংস্কার সংক্ষেপ করতে বলেছে, কিন্তু তো আপনি বন্ধ করতে বলে নাই। আপনি এই যে এতগুলো 1500 2000 অধিক আপনার হত্যা, এই হত্যার বিচার আপনি কি 6 মাসে করা সম্ভব? কোনটা? এটা তো বিচার চলমান প্রক্রিয়া। কিছু তাহলে আপনাকে এগুলো তো করতে হবে। তারপরে আওয়ামী লীগ নিষিদ্ধের জায়গায় বিএনপি করে না, আমি আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না। তাহলে এইগুলোকে বিচার করার পরে তারপরে যদি আপনি নির্বাচন দেন তাহলে 80 মন তেলও পূর্ব রাধাবান নাচবে না, এত লং টাইম তো দেওয়া যাবে না। বিচার প্রক্রিয়া শুরু হোক, বাই দিস টাইমে নির্বাচন হোক, বিচার প্রক্রিয়া শুরু হোক, এটি তো বিএনপি বলছে। বিচার প্রক্রিয়া শুরু হোক, এটা তো আমরাও দ্রুত চাই, কিন্তু আপনার রাষ্ট্রের যে সংস্কারগুলো প্রয়োজন, ন্যূনতম সংস্কারগুলো তাই করতে হবে। আপনি যদি না করে একটা নির্বাচন দিয়ে দেন, কারণ বিএনপি ইতিমধ্যে 5ই আগস্টের পরবর্তীতে সারা বাংলাদেশে আপনার তথ্য নিয়ে দেখেন প্রত্যেকটা অঞ্চলে আনাচে কানাচে তারা দখলদারি, চাঁদাবাজি, লুটপাট যা দরকার সব তারা করতেছে। ক্ষমতা কিন্তু এখন তারা আসে না। এইগুলো আপনি কোথা থেকে, আকাশ থেকে পাইছেন নাকি আমি জানি না, সব তারা করতেছে, মানে তারা কি বিএনপির লোক? আপনি এখন জানেন যে পল্টন, বাইতুল মোকাররম আছে, পল্টন আছে, প্রত্যেকটা চাঁদাবাজি ফুটপাতের কারা নিচ্ছে। আমাকে একটু বলতে দেন। হ্যাঁ, এগুলো সব বিএনপি না, ওরা সুযোগ সন্ধানী, ওরা কোনো সময় আওয়ামী লীগের, কোনো সময় বিএনপি, ওরা হলো চাঁদাবাজ। এগুলো একটা বিএনপি একটা বিরাট বড় দল, ওইগুলো একটু যাচাই বাছাই করা, সংস্কার করার, শাস্তি দেওয়া, এটা একটা চলমান প্রক্রিয়া। হুটহাট করে বিএনপির গায়ে দোষ চাপাবেন, আপনি কম্বলের লোম বাঁচতে তো কম্বলই থাকবে না। আপনি আমাকে এই কথা বলতেছেন, আপনি আপনার আশপাশে আপনার ডাইনে বামে চতুর্দিকে যে ফুটপাতের দোকানগুলো আছে, স্ট্যান্ডগুলো আছে, এগুলোতে খবর নেন কারা চাঁদাবাজি করে। তাহলে যাদের শক্তি বেশি তারা করবে। আগে তো চাঁদাবাজির ট্রেন্ড ছিল, চালু ছিল, এখন এক শ্রেণীর লোকেরা এখন মাটির নিচে গেছে। যেমন বর্ষাকালে যখন ব্যাংক ডাকে, এখন পানি হয়েছে, এখন আবার ব্যাংক আসছে উপরে। তা এখন আপনি যদি অন্য দল, যদি আমাদের গ্রিন পার্টি যদি পাওয়ারফুল হতো, অনেক জায়গায় সব প্রশাসন আমার কথা শুনতো, আমি বলে আর আমার আমির আলী হালদার ভাই বলে বা আমাদের আবু মহিম মুসা বললেও কুল পাইতাম না, সব জায়গায় শান্তভাবে শুরু হয়ে গেছে। তো এখন এটা তো বড় দলের বড় জ্বালা, ফট করে বিএনপির দোষ দেওয়ার দরকার নাই। কিন্তু এইটা কিন্তু জামাত ইসলামের মধ্যে প্র্যাকটিসটা নাই, এটা কারণ কি? এই তো আপনি দেখেন যে অঞ্চলে কোন জায়গায় জামাত কোন নেতা চাঁদাবাজি করছে আশপাশে, কিংবা মুসল্লি কমিটির মধ্যেও নাই আছে। মানে ইসলামিক মাইন্ডেড যে সমস্ত দলগুলি আছে তাদের মধ্যে এই ধান্দাবাজিটা নাই। এটা কি, এটার জন্য একমাত্র দায়ী কে? মানে এটার জন্য এক রক্ষা কবচ কি ইসলাম? অবশ্যই। এখানে তার মানে আপনি আদর্শটা হলো মেন। তাহলে আপনার ইসলামের আদর্শটা আপনারা ঠিক পূর্ণমাত্রায়, আপনারা বলতে যারা ইসলামপন্থী দল পূর্ণমাত্রায় ব্যবহার করে বলে তারা চাঁদাবাজি ধান্দাবাজি করে না, তারা তাহলে ক্ষমতায় যাওয়া এত লোক কিসের? না, আমরা তো ক্ষমতায় যাওয়ার পয়সা ধান্দাবাজি নাই করবে। আমাদের ক্ষমতা যাওয়া তো ধান্দাবাজির জন্য না, আমাদের ক্ষমতা যাওয়ার ইচ্ছা হলো এই দেশকে, এই দেশের জনগণকে তাদের প্রকৃত স্বাধীনতার যে শান্তি পাইয়ে দেওয়ার। আমরা বলতে জামাত ইসলাম নাকি ইসলামপন্থী সব? ইসলামপন্থীদের কথা বলতে সবাই মিলে জোট করতে পারছে। আপনার জোটের বিষয় হলো ভিন্ন কথা। আপনি বললেন যে আমাদের ক্ষমতা যাওয়া, আমাদের ক্ষমতা যাওয়া তো এই জন্যই প্রয়োজন যে সত্য হকের সাথে বাতিলের দ্বন্দ্ব চিরন্তন। এখন আপনি দুটো রাস্তা, একটা হলো বাতিলপন্থী। না, আমি কিছুদিন আগে শুনছিলাম যে জামাত একটা সর্বদলীয়, মানে সব ইসলামিক পন্থীদের নিয়ে জোট করবে, ওইটার ব্যাপারে একটু বলে তারপর আপনি বলেন, এরকম কোনো আওয়াজ পাইছেন? আসলে জামাত একটা প্রক্রিয়া চলতেছে, তারা বিভিন্ন ইসলামী দলগুলোকে নিয়ে একটা এক জায়গায় আসার জন্য, যে একটা জোটবদ্ধভাবে তারা যেন আসতে পারে, এটা নির্বাচনী জোট হোক আর যাই হোক, তারা চাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে, ইসলামপন্থী যারা আছে একটা জোট করার জন্য, এটা তারা চাচ্ছে।
আচ্ছা, বাস্তবতা। আর আপনি যেটা বললেন এখন আসলে পিছন দিয়ে আসেন। হ্যাঁ, সংক্ষিপ্ত আসলে কথাটা বলে নি। এই ইউনূস সরকার সাহেব যে ইউনূস সাহেব যে কমিটিটা করেছে, এই কমিটিটা আসলে কতটুকু কার্যকর হবে এটা হলো বাস্তবতা বোঝা যাবে কিছুদিন পরেই। আচ্ছা, কারণ এ পর্যন্ত যে সংস্কার কমিটিগুলো করেছে এদের যে পরবর্তী প্রস্তাবনাগুলো, এই প্রস্তাবনাগুলো অনেক বিতর্কিত। আচ্ছা, যেমন এই যে রাজনৈতিক দল নিবন্ধনের ইস্যুগুলো নিয়ে, বা ওই চেয়ারম্যান মেম্বার নির্বাচন, ওই গ্রাজুয়েশন থাকতে হইব, এরকম অনেকগুলো বিতর্কিত বিষয় তারা প্রস্তাবনা রেখেছে। তারপরে এখন এইগুলো করে তো উল্টা যে সংস্কার কমিটি আছে এই কমিটিকেই বিতর্কিত করলো তারা। তার উপরে আবার এই 15 তারিখ থেকে অ্যাক্টিভ হবে যেই জাতীয় ঐক্যমতের একটা কি বলে কমিশন। এই কমিশন 6 মাস মেয়াদ থাকবে। তো এই 6 মাসের মেয়াদ থাকবে, আমরা ধরে নিচ্ছি তার মানে হলো সামনের ডিসেম্বরে নির্বাচন হবে। নির্বাচনের 6 মাস আগে কমিশন আবার আগের অবস্থায় আসবে। তো যাই হোক, একটা স্ট্র্যাটেজি তারা নিয়েছে। তো এর মধ্যে আমি প্রথমেই বলেছিলাম মাহমুদুর রহমান মান্না আবার একটা সংকট মোকাবেলায় রাজনৈতিক ঐক্যমতের একটা আলোচনার ডাক দিয়েছেন। যদিও সে সকল দলকে উদার হস্তে উদারভাবে ডাকার উনি সাহস পাননি। উনি হয়তো ধরে নিয়েছেন যে মুসলিম দলগুলি যাদেরকে বা ভিন্ন বামপন্থী বা অন্যান্য যারা ছোট ছোট ব্যাঙের ছাতার মতো দল আছে, তারা হয়তো যদি তাদের লেভেলে চলে আসে এতে তাদের ভোটের সংখ্যা কমেও যেতে পারে, এরকম ভয় থাকতে পারে। কিন্তু আমি তো মনে করি যে রাজনৈতিক জাতীয় নেতৃবৃন্দের উচিত হবে সর্বদলীয় ঐক্যমতের আলোচনার ডাক দেওয়া, যাতে করে সবার কাছ থেকে একটা পরামর্শ নিয়ে সামনের এই এখন যে ক্ষমতা আছে যেই সরকার, এই সরকারের মধ্যে একটা স্কেল ফাইট করা, মানে তাদের মধ্যে প্রেশার তৈরি করা, যে এই কাজগুলি ভালো, এই কাজগুলি করো, এইগুলি খারাপ। এটা কিন্তু দরকার ছিল। জাতীয় নেতৃবৃন্দের তালিকায় যারা আছে আমরা মনে করি যারা সিনিয়র পার্সন, মাহমুদুর রহমান মান্না, তারপরে আসম আব্দুর রব, তারপরে মোয়াজ্জেম হোসেন খান মজলিস, তারপরে মনে করেন যে আরও যারা যারা আছেন বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দের কথা বলছি আর কি, সবাইকে যদি জাতীয় ইস্যুতে এক টেবিলে বসতে না পারেন তাহলে আপনারা কি করবেন দেশের জন্য। আজকে আলোচনা এখানে শেষ করব, যেহেতু আপনার সঙ্গে পরবর্তী এপিসোড সন্ধ্যার পরে আবার হয়তো আলোচনা হতে পারে। কিন্তু আমি পলিটিক্স ক্লাবের পক্ষ থেকে এটাই বলতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কারের পরিবর্তনের জন্য, মানে রাজনৈতিক বিশ্বমানের রাজনীতিকে বাংলাদেশ যদি এটা করতে চায়, আমাদের ইতিমধ্যে আমরা সকালবেলা পলিটিক্স ক্লাবের পক্ষ থেকে কানাডা এবং শ্রীলঙ্কার জন্য আমরা দিক নির্দেশনা দিয়েছি, সেগুলো আপনারা দেখতে পাবেন ইংরেজিতে আমাদের এপিসোড, ওখানে ইনস্ট্রাকশনগুলি আছে। সারা বিশ্বে আমরা যখন প্রতিনিধিত্ব করতে চাই যে কীভাবে একটা সঠিক পন্থায় রাজনীতিটা হওয়া উচিত, সেই সময় ঠিক আমরা ধাক্কা খাই যখন আমাদের দেশের রাজনীতিবিদরা ঠিক আলোচনার টেবিলে ডাকেন কাউকে কাউকে, এবং কাউকে কাউকে ডাকেন না। এখানে একটা মানে আংশিকভাবে জাতীয় ইস্যুতে আংশিকভাবে করা হয়, এটা তো দুঃখজনক। হ্যাঁ, এখান থেকে বের হয়ে আসার খুবই দরকার। সেই কারণে আমি আলোচনার ডাক দিয়েছি আপনার সঙ্গে, যে আমরা কি করে ছোট বড় এবং বয়োজ্যেষ্ঠ তরুণ নেতৃত্বের সমন্বয় ঘটিয়ে একটি সঠিক পন্থায় এগিয়ে যেতে পারি। এই অন্তর্বর্তীকালীন সরকার তারা হয়তো অল্প সময় পেয়েছেন, কিছু সংস্কার করেছেন, কিছু সংস্কার পরে করবেন, যা জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর হবে, একটি সুষ্ঠু নির্বাচন হবে। এর মধ্য দিয়ে যে আমাদের মতামতের প্রতিফলন ঘটিয়ে একটি সঠিক পথে বাংলাদেশকে পাঠানো দেওয়া, এই কাজটা কিন্তু জাতীয় নেতৃবৃন্দদেরকে নিতে হবে। এবং জাতীয় নেতৃবৃন্দ কারা? বিশেষ করে যারা মুরব্বিয়ান শ্রেণী আছে তাদের মধ্যে আগে ঐক্যমত হওয়া দরকার। একজন আরেকজনের নাম শুনতে পারে না, লাভ দিয়ে ওঠে, একজন চেয়ার থেকে পড়ে গেছে, এই অমুকের নাম বলছো, তার গায়ে তো রং আছে। রং থাকুক যাই থাকুক, দেশের স্বার্থে যারা কথা বলবে তারা তো সবাইকে এক টেবিলে বসতে হবে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। বিশেষ করে এই আলোচনায় আমাদের পার্টিসিপেন্ট আরও আছে, তাদেরকে আমি আর ক্যামেরা ত্যাগ করিনি। অন্য অন্য সময় বিভিন্ন সময়ে তারা তাদের মত প্রকাশ করবেন। আমরা কিন্তু সোচ্চার থাকি, চেষ্টা করি কিছু বলবার জন্য। অনেক ভুলভ্রান্তি আমাদের মধ্যে থাকবে, আছেও, আমাদের বয়স অভিজ্ঞতা সব কিছুর সীমাবদ্ধ থাকা সত্ত্বেও। আপনি দেশ জাতির উদ্দেশ্যে শেষ 2 মিনিট কি বলবেন? আসলে শেষ বলতে এতটুকুই, একটা সরকার পরিচালিত হয় একটা ইথিক্সের উপরে। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতায় আছে, জি, ওনাদেরকেও একটা ইথিক্সের উপরেই
চলতে হচ্ছে, পথ চলতে হচ্ছে। জি। এখন আমার বক্তব্য একটাই যে জুলাই আগস্টের যে বিপ্লবটা, এই বিপ্লবটা কিন্তু ওই নির্বাচনের জন্য হয়নি। আচ্ছা, এই বিপ্লবটা হয়েছে, না বিস্তারিত আলোচনা এখন যাব না, যেহেতু আপনাকে 2 মিনিট আমি 2 মিনিটে শেষ করি। সমাপনী বক্তব্য। ঠিক আছে। তো জুলাই আগস্টের বিপ্লবটা হয়েছে মূলত রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে, হ্যাঁ, জাতিকে একটা সঠিক জায়গায় যেন আগামী প্রজন্ম, তরুণ প্রজন্ম দেখতে পায়। তো সেই উদ্দেশ্যেই জুলাই আগস্টে এই শত শত ছাত্র জনতা তাদের আত্মত্যাগ করেছে। আচ্ছা, তা এখন যদি রাষ্ট্র সংস্কার না করে জি, যেন কোনো একটা নির্বাচন দিয়ে ওনারা ক্ষমতায় ছেড়ে চলে যায় এবং পরবর্তীতে এই আগের মতনই সিচুয়েশন, যেই লাউ সেই কদু, সেটাই যদি হয় তাহলে তো এই আত্মত্যাগ সম্পূর্ণ বিফলে গেল। আচ্ছা, 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 আমি ঠিক আছে। সর্বশেষ এটাই বলবো যে যদি ওনারা মনে করেন যে ওনারা এই রাষ্ট্র পরিচালনায় ভালোভাবে সফল হতে পারছেন না, তাহলে ওনারা একটা জাতীয় সংলাপ করুক, সকল ছোট বড় রাজনৈতিক দলকে নিয়ে সবার পরামর্শ নিক যে কিভাবে এই সংকট উত্তরণ করে সংস্কার করে আগামীতে একটা অর্থবহ নির্বাচন দেওয়া যায়। এটি আমার সর্বশেষ বক্তব্য। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনা এখানে শেষ, এবং শেষ হইয়াও হইল না শেষ। আপনি বললেন যে আবার আলোচনা আবার কিন্তু এই হয় না, শেষমেশ সবাইকে ডাকা হয় না। কাউকে কাউকে উপজাতি মনে করা হয়, কাউকে কাউকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র মনে করা হয়, কাউকে কাউকে নানান রঙে রঙ্গায়িত করা হয়। কিন্তু বাংলাদেশের রাজনীতি ঠিক সেভাবে চললে কোনো সময় 100% মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না। কারণ আপনি ভাগ ভাগ করলে অনেকই হবে, কিন্তু জাতীয় ইস্যুতে আমাদের একমত থাকতে হবে, ঐক্যমতে পৌঁছাতে হবে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি রাজু আহমেদ খান, ধন্যবাদ সম্মানিত দর্শক, গ্রিন পার্টির চেয়ারম্যান এবং পলিটিক্স ক্লাবের প্রধান সম্পাদক। আপনারা যারা আমাদের আলোচনায় যোগ দিতে চান, 2x2 আজিজ হোটেলের দোতলায় বিজয়নগর পাইন ট্যাঙ্কির সামনেই আমাদের অফিস, দোতলায় গ্রিন পার্টির অফিস এবং পলিটিক্স ক্লাবের সদর দপ্তর। আপনারা আসতে পারেন। আমরা অনেক কিছুই আপনাদের কাছে জানতে চাই এবং জানাতেও চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।